সাবিয়া, এই সাবিয়া, আসছি। তাড়াতাড়ি আসো। কি হয়েছে, এত জোরে ষাঁড়ের মতো চিল্লাও কেন? চিল্লাই কি আর সাধে? আমার নীল ব্লেজার কোথায় রাখছো? কেন? এই তো কাবার্ডে রাখছি। চোখে কম দেখো নাকি? কি? আমি চোখে কম দেখি? হুম, তা না তো কি? চোখের সামনে কাপড় রেখে বলছো কাপড় কোথায়? আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়েছে। এবার তানসিবকে নাও কোলে। আমার ছেলে তানসিব। কোথাও যাবে নাকি? অফিসের কাজে সিলেটের বাইরে যাব। কখন আসবে? আমার কিন্তু একা ভয় করে। রাতেই ফিরে আসবো, চিন্তা করো না। আমার আব্বুটার দিকে খেয়াল রাখিও। তোমার বলতে হবে না, আমার ছেলের খেয়াল আমি রাখবো। না তো অন্য কেউ রাখবে নাকি? তোমার সাথে কথাই পারা যায় না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই বলে আমার ছেলে আর ছেলের মাকে আদর দিয়ে চলে এলাম বাহিরে। বাহিরে এসে গাড়ি বের করে স্টার্ট দিয়ে চলে গেলাম অফিসের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদেরকে পরিচয় দিয়ে দেই, আমি শাহিদ আহমেদ, বাসা সিলেট, সরকারি একটা চাকরি করি। আর এতক্ষণ যাদের সাথে বকবক করলাম তারা হলো আমার বউ সাবিহাতুল সাভহা, ডাকনাম সাভা। আর আমাদের একটা কলিজার টুকরা হলো তানসিব, আমাদের ছেলে, বয়স 3 বছর। আর কিছু অজানা থাকুক, গল্পের সাথেই থাকুন, সবকিছু জানতে পারবেন। আপনাদের সাথে পরিচয় হতে হতে আমি চলে এলাম অফিসে। এসে ভিতরে চলে গেলাম, গিয়ে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে চললাম সেই গন্তব্যে যেখানে কাজে যাচ্ছি। প্রায় 4 ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম এখানে। গাড়ি থেকে নেমে সোজা চলে গেলাম ভিতরে। মূলত এখানে আসা একটা জরুরি মিটিংয়ের জন্য। আমি আসার পর আমাকে এই অফিসের সবাই মেহমানদারি করলো। আমি নাস্তা করলাম, একটু পর তাকিয়ে থাকলাম, দুপুর হয়ে গেছে। তাই মিটিং শুরু হয়ে গেল। আমাদের অফিস থেকে আমরা 2 জন এসেছি, আমি আর আমাদের আরেক কাজিন। মিটিং শেষ করে সবকিছু ড্রিল করে চললাম বাড়ির উদ্দেশ্যে। চলে এলাম বাসায় রাহিমকে নামিয়ে দিয়ে। গাড়ি পার্ক করে দরজায় এসে কলিং বেল দিলাম। একটু পর সাবিহা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। আমার ছেলের কাছে আসলাম আর সাবিহা চলে গেল রান্না করতে। তানসিব, আব্বু, এই তো আব্বু, চলে এসেছি। এটা বলে আমার ছেলেকে চুমু দিলাম আর আমার ছেলেকে আমার বুকে বসিয়ে রাখলাম। আমার ছেলেও আমার ঠোঁটে চুমু দিচ্ছে আর বুকে তার নরম মসৃণ আঙুল দিয়ে নাড়াচাড়া করছে। খেয়াল করে দেখলাম সাবিহা রুমে আসছে। ভাবলাম একটু মজা করি, তাই আমার ছেলেকে বললাম, তানসিব, তোমার আম্মু কি আদর করে না তোমাকে? আমার ছেলে শুধু মাথা নাড়ালো, হ্যাঁ সম্বোধন করলো। আমি পরে জ্বালানোর জন্য বললাম, কি, তোমার আম্মু একটু আদর করে না তোমাকে? আহা, কি সুন্দর সত্যি কথা বললাম। কি? আমি আদর করি না? আব্বু তোমারে কি আদর করি না? তানসিব, না, তুমিও একটু আদর করো না ছেলেকে, তাই না বাবা? আমার ছেলেকে উদ্দেশ্য করে বললাম, সেও মাথা নাড়ালো। হায় আল্লাহ, কি মিথ্যা কথা রে বাবা। যেমন বাপ তেমন ছেলে, দুজনে এরকম কি সুন্দর করে মিথ্যা কথা বলে। খিদা লাগছে, যাও গিয়ে খাবার রেডি করো। আমি যাব কেন? একটু আগে বাপ ছেলে আমার বিরুদ্ধে ছিল। আচ্ছা, আর বিরুদ্ধে যাব না, এবার তো যাও, খুব খিদে পেয়েছে। এরপর সে চলে গেল রান্নাঘরে খাবার রেডি করতে আর আমি আমার ছেলেকে নিয়ে খেলা শুরু করলাম। একটু পরে সাবিহা খাবার রেডি করে ডাক দিল। আমি আমার ছেলেকে নিয়ে গেলাম খাবার খাইতে। খাবার খেয়ে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে এলাম আর আমার দুষ্ট বউ বাসনগুলো পরিষ্কার করতে লাগলো। একটু পরে সবকিছু গুছিয়ে রুমে এসে শুয়ে পড়লো। আমার পাশে বউ আর ছেলে বউয়ের পাশে। আমার বুকে না ঘুমালে তার ঘুম হয় না, আমারও সেম। একটু পর আমার ছেলে ঘুমিয়ে পড়লো। তখন সাবিহা আমাকে জড়িয়ে ধরে, সেও ঘুমিয়ে গেল। তখন আমার মোবাইলটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখলাম আমার বন্ধু নাহিদ কল করছে। বল। দোস্ত, আগামীকাল আমার বার্থডে পার্টির একটা আয়োজন করছি, তুই ভাবিকে নিয়ে চলে আসিস বিকেলে। তোর বার্থডে আর আমাকে আরো আগে বললি না কেন? সরি রে, আজ জানতে পারছি আমার বার্থডে কাল। আমার মনে ছিল না কবে আমার বার্থডে। ফারিয়া আমাকে আজ বলল। আচ্ছা, আসবো নে কাল। আমি একা আসবো? তুই একা কেন, ভাবিকে সাথে করে নিয়ে আসিস। শুধু কি ভাবিকে নিয়ে আসবো? আর আমার ছেলে কোথায় যাবে? হালার পর বেশি বুঝোস কেন, তোদের সাথে তো সেও আসবে। আচ্ছা, দেখিনি।
আমি নাহিদকে বললাম, আচ্ছা নিয়ে আসবো। তারপর আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। কল শেষ করে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে সাবিয়া ঘুম থেকে উঠে আমার আর আমার ছেলের কপালে চুমু দিয়ে আমার ছেলেকে আমার কাছে দিয়ে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে কিচেনে গেল নাস্তা তৈরি করতে। আর আমি আমার ছেলেকে আমার বুকের ভিতর 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমালাম। একটু পর আমার ছেলে ঘুম থেকে উঠে গেল আর বুকে ছোট করে খামচি দিচ্ছে। আর বুঝতে পারলাম, আর আমিও ঘুম থেকে উঠে গেলাম। আমার ছেলেকে চুমু দিলাম। আমার ছেলে চিল্লানি শুরু করে দিল। বাবা, বাবা। আব্বু, কি বলছো তুমি? তারপর আমি সাবিহাকে ডাক দিলাম। সাবিহা, এই সাবিহা। আছি। একটু পর সাবিহা রুমে আসলো। আমার আব্বুটা উঠে গেছে নাকি? বলে তানসিবকে কোলে নিয়ে চুমু দিল। যা ওরে ফ্রেশ করাও। তারপর আমার ছেলেকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে বের হলো আর আমি চলে গেলাম ফ্রেশ হতে। আমিও ফ্রেশ হয়ে বের হলাম, রেডি হয়ে চলে গেলাম নাস্তার টেবিলে। নাস্তা করে উঠতেই সাবিহা বলল, আজ না তোমার কোথাও যাওয়ার কথা? কোথায় যাওয়ার কথা? জেনেও না জানার ভান করে বললাম, কেন, তোমার বন্ধু কল করে আমাকে বলল। কি বলছে তোমাকে? বলছে তোমাকে মনে করিয়ে দিতে, আর কিছু বলে নাই। ও আজ তার বার্থডে একটা পার্টির আয়োজন করছে, সেই জন্য যেতে বলছে বিকেলে। তাহলে আজ অফিসে যাচ্ছ কেন? দুপুরে চলে আসবো। ও আচ্ছা, যাও তাহলে। আমি হুম বলে আমার ছেলে ও আমার বউয়ের কপালে চুমু দিয়ে চলে এলাম বাহিরে। বাহিরে এসে গাড়ি নিয়ে চলে গেলাম অফিসে। অফিসে এসে গাড়ি পার্ক করে চলে গেলাম আমার কেবিনে। কয়েকটা ফাইল রেডি করে দুপুরে চলে এলাম ছুটি নিয়ে বাসায়। বাসায় এসে গোসল করে খেয়ে আমি একটু ঘুমিয়ে গেলাম। বিকেলে সাবিহার ডাকে আমার ঘুম ভাঙলো। এই যে জামাই সাহেব, শুনছো? কি বলো? দেরি হয়ে যাচ্ছে, তোমার বন্ধু কল দিয়েছিল। উঠছি, তুমি রেডি হয়ে নাও আর আমার ছেলেকে রেডি করাও। সাবিহা আচ্ছা বলে আমার ছেলেকে রেডি করতে লাগলো আর আমি চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম আমার ছেলে রেডি হওয়া শেষ। এখন ছেলের মা রেডি হচ্ছে। যখনই আমি রেডি হওয়ার জন্য কাপড় হাতে নিছি তখনই পিছন থেকে ডাক পড়ে গেছে। ওগো, শুনছো? কি বলো? আমার না শাড়ির কুচিটা ঠিক করতে পারছি না, একটু ঠিক করে দাও না, দেখো কেমন হয়ে গেছে। তোমারে রেডি করাতে লাগলে আমি রেডি হব কিভাবে? আর যখন পড়তে পারো না তাহলে পড়ো কেন? দাও না ঠিক করে প্লিজ, আমি রেডি করিয়ে দেবো তোমাকে। আমি আচ্ছা বলে তার কাছে গিয়ে শাড়ির কুচিটা ঠিক করে দিলাম আর মাথায় হিজাবের সেফটি পিনগুলো লাগিয়ে দিলাম। এরপর সেও আমাকে রেডি করিয়ে দিল, শুধু শার্টটা আর ব্লেজারটা পরাই দিছে। এরপর আমি আমার বউ ও ছেলেকে নিয়ে চলে গেলাম নাহিদের বাসায়। চলে এলাম নাহিদের বাসায়। আমরা ভিতরে গিয়ে দেখলাম বাসা খুব সুন্দর করে সাজানো হয়েছে। হবে না কেন, ধনী বাবার একমাত্র ছেলে। অনেক দূর দূরান্ত থেকে গেস্টরা আসছে পার্টিতে। আমরা ভিতরে গিয়ে আঙ্কেল প্লাস আন্টির সাথে মিট করলাম। একটু পর আয়োজন শুরু হয়ে গেল। নাহিদ কেক কাটলো আর আমি তাকে প্রথম খাইয়ে দিলাম। পরে সে আমাকে, সাবিয়াকে, ফারিয়াকে, তার মা বাবাকে খাইয়ে দিল। পরে আমি সাবিয়াকে আর আমার ছেলেকে একটা চেয়ারে বসালাম আর আমি নাহিদের সাথে কিছু জরুরি কথা বলার জন্য এক সাইডে নিয়ে গেলাম। জরুরি কথাটা আপনাদের না জানলেও চলবে। হঠাৎ করে 2টা ছেলে এসে সাবিহার পাশে বসে পড়ল। হাই সুন্দরী, কেমন আছো? আপনারা কারা আর এখানে বসছেন কেন? অন্য পাশে গিয়ে বসেন। তোমার মতো সুন্দরী ললনা থাকতে অন্য পাশে গিয়ে বসে মন ভরবে না। এদের কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। রাগে চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। কিন্তু নিজেকে সামলে দেখলাম তাদের কাহিনী কত দূর আগাতে পারে পরে দেখাবো। আমার বউয়ের সাথে এমন বাজে কথা বলার শাস্তি। কি বলছেন আপনারা? আপনাদের ঘরে কি মা বোন নাই? যত সব ফাউল। তখন সাথে সাথে দ্বিতীয় ছেলেটা আমার বউয়ের হাত ধরে ফেললো আর বলল, তোমারে আমাদের খুব ভালো লাগছে, আমাদের সাথে একটু সময় কাটাবে? আমি আর সহ্য করতে পারলাম না। এবার আমার আসল রূপটা ওদের সামনে বের করতে হবে। আমি গিয়ে লাথি মেরে 2টাকেই সোফা সহ ফেলে দিলাম। নিচে আমার এতটাই রাগ উঠছে যে কোনো দিকে খেয়ালই নাই। আমার রাগ উঠলে আমি নেশাখোরের মতো হয়ে যাই, কোনো হুঁশ থাকে না। সেই সময় কি করি নিজেও জানি না। তারপর পাশে চেয়ে দেখলাম
পাইপ আছে সিঁড়ির নিচে, সেখান থেকে গিয়ে পাইপ এনে দুটাকেই মারতে শুরু করলাম। কুত্তার বাচ্চারা, তোরা আমার বউকে খারাপ টিস করিস? সাইদের বউকে খারাপ কথা বলার সাহস কি করে ফেলি? তোদের আজ জ্যান্ত পুঁতে ফেলবো মাটিতে। মারছি আর বলছি, কিন্তু এরা মার খেয়ে শুধু কুকরাচ্ছে আর চিৎকার করছে ব্যথায়। ভাই, আমাদের মাফ করে দিন, আমরা আর জীবনেও কোনো মেয়ের সাথে এমন করব না। ব্যথায় চিৎকার করছে আর বলছে, কিন্তু আমি তাদের কথার তোয়াক্কা না করে আবার দুটোর বুকের উপরে পাড়া দিয়ে ধরলাম। এমন কিছু হবে এখানে, এটা কেউ আশা করেনি। সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে আমার বউও অনেকটা ভয় পেয়েছে। সে আমার এমন ফেস বা রাগ কোনোদিন আর দেখে নাই। তখন নাহিদের আব্বু বললেন, এই, তোমরা যাও, ওকে আটকাও, না হলে দুজনকেই মেরে ফেলবে। কয়েকটা ছেলেকে উদ্দেশ্য করে, না, কেউ যাবে না এখন, সে নিজের মাঝে নাই, তোদের উপর খেপে যাবে, আমি দেখছি। এই বলে নাহিদ চলে আসলো আমার কাছে। আর আমার বউ ভয়ে নাহিদের আম্মুকে জড়িয়ে ধরে বসে আছে। এই শাহেদ, কি করছিস? মরে যাবে তো, ছাড় আর মারিস না। আমাকে পিছন থেকে এসে ধরে বলছে, এই তুই ছাড় আমাকে, আজ এদের জ্যান্ত পুঁতে ফেলবো এখানে। রাগে চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এরা মারা গেলে পুলিশ তোকে ধরে নিয়ে যাবে, আর তোকে পুলিশ নিয়ে গেলে ভাবি আর তোর ছেলের কি হবে? মারতে মারতে আধমরা করে ফেলেছি, রক্তে শরীর ভরে গেছে। এবার তার কথায় আমি নরম হয়ে গেলাম। আসলেই তো, আমি যদি এদের মেরে ফেলি, যদি এরা মারা যায়, তাহলে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আর আমি জেলে গেলে আমার বউ বাচ্চার কি হবে? এই কথা চিন্তা করে সরে গেলাম। তারপর আমি অনুষ্ঠানে থাকা সবাইকে উদ্দেশ্য করে বললাম, সবাই শুনে রাখ, এই সাইদের বইয়ের দিকে যদি কেউ কোনোদিন খারাপ নজরে তাকায়, খারাপ কথা চিন্তা করে, তাহলে এদের থেকে করুণ অবস্থা হবে। আমি আবার বললাম, নাহিদ, তুই কাজটা ঠিক করলি না, আমাকে ইনভাইট না করলেও পারতি। এই সাবিহা, চলো। আমার বউ অনেক ভয় পেয়ে গেছে, ভয়ে ও একটু একটু কাঁপছে। সরি রে, আমি জানতাম যদি এমনটা হবে তাহলে ওদের এর আগে লাথি মেরে বিদায় করে দিতাম। তুই আমাকে আমি আর কিছু বলতে না দিয়ে আমার বউ ছেলেকে নিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে রুমে চলে এলাম। সাবিয়াকে বললাম ছেলেকে যেন ঘুম পাড়ায়। সে বলল, এখনো ভয় পেয়ে আছে। আমি ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে রইলাম 5 মিনিট। মাথা দিয়ে ধোয়া বের হচ্ছিল। তারপর গোসল করে বেরিয়ে আসলাম। দেখলাম আমার ছেলে ঘুমিয়ে গেছে, আর সাবিহা খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। আমি খেয়াল করে দেখলাম ভয় পেয়ে গেছে প্রচুর। আর পাবারই কথা, কারণ আমার এমন রূপ আগে দেখে নাই কোনোদিন। আমি তাদের কম মারতাম যদি আমার বউয়ের হাত না ধরতো আর খারাপ কমেন্ট না করত। আমার কলিজার গায়ে হাত দিবে আর আমি তা দেখব? এটা হতে পারে না। আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি আমার আল্লাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা মায়ের পর পৃথিবীতে যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে যদি নিজের জীবন থেকে বেশি ভালোবাসি, সেটা হলো আমার বউ আর ছেলে। সাবিহা, তুমি এমনভাবে বসে আছো কেন? কিছু না, এমনি। যাও, ফ্রেশ হয়ে আসো। সাবিয়া বলে চলে গেল ওয়াশরুমে। আর আমি বসে বসে আমার ছেলেটাকে চুমু দিতে থাকলাম। একটু পর সাবিহা ফ্রেশ হয়ে বের হলো। বের হয়ে এসে লাইট বন্ধ করে আমার বুকে শুয়ে পড়লো। খেয়াল করে দেখলাম কান্না করছে। এই পাগলি, কাঁদছো কেন? আজ যদি আমি শাড়ি পরে না যেতাম তাহলে এমন হতো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর শাড়ি পরবো না কোনোদিন, সবগুলো জ্বালিয়ে দেব। দেখলে তো আজ শাড়ি পরায় কত খারাপ মন্তব্য করলো। এখন চিন্তা করে দেখো, যারা এর থেকে বেহায়া পোশাক পরে ঘোরাঘুরি করে, তাদের দিকে মানুষ কোন চোখে তাকায়। তুমি অন্য সব দিন বোরকা নিকাব পরছো, কেউ তোমাকে বাজে মন্তব্য করে নাই। আজ শাড়ি পরে কত বাজে মন্তব্য করলো। এখন খেয়াল করে দেখো কত মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে। প্রতিদিন কেন ধর্ষণ বাড়ছে দেশে। বেহায়া পোশাক মহিলাদের কত নিচুতে নিয়ে গেছে। যেখানে বলা হয়েছে মহিলারা ঘরের রানী, সেখানে বেহায়া পোশাক পরার কারণে রাস্তার কুকুর বানিয়ে দিচ্ছে মানুষ। শাড়ি জ্বালাবা কেন? শাড়ি বাসায় পরবা, ওকে? আচ্ছা। এবার কান্না থামা, ও তো পাগলি। এটা বলে কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে সাবিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আমার ছেলেকে আমার পায়ে, মানে আমার বুকের সাথে লাগিয়ে শুয়ে রাখলো।
ছেলে আমার একটু পর ঘুম থেকে উঠে নির্যাতন শুরু করলো আমার উপর। সাবিহা ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো তানসিব উঠে আমার বুকের উপর লাফাচ্ছে, আর আমি আটকাতে পারছি না। আমার অবস্থা একদম কাহিল। এটা দেখে সাবিহা হাসতে হাসতে শেষ। কি গো, এমন করতেছো কেন? আরে কিছু না, আরে নিয়ে যাই ওয়াশরুমে। বাবা লাফায়ও না, তোমার আব্বু ব্যথা পাবে। আব্বু যাও, ফ্রেশ হয়ে আসো, তোমার আম্মুর সাথে যাও বাবাই। তারপর সাবিহা তানসিবকে ফ্রেশ করিয়ে নিয়ে আসলো আবার রুমে। আমিও ফ্রেশ হয়ে এসে আমার ছেলেকে নিয়ে খেলা শুরু করে দিলাম, আর সাবিহা চলে গেল রান্না করতে কিচেনে। আজ অফিস বন্ধ, এজন্য ছেলেকে নিয়ে খেলা শুরু করলাম। 20 মিনিট পর সাবিহা ডাক দিল নাস্তা করার জন্য। আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম নাস্তার টেবিলে। নাস্তা শেষ করে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে যাওয়ার জন্য যখন দরজার কাছে আসলাম, এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। আমি বললাম, এই অসময়ে আবার কে আসলো? আমি দরজা খুলতেই দেখি নাহিদ আর তার আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। নাহিদ কেমন আছিস? নাহিদকে উদ্দেশ্য করে বললাম। সে বলল, ভালো আছি। বৌমা কেমন আছে? আর আমার দাদু ভাইটা কেমন আছে? আমি বললাম, ভালো। তারপর আমি তাদের ভিতরে নিয়ে গেলাম। আন্টি আমার কোল থেকে তানসিবকে নিলেন তার কোলে। আন্টি ভিতরে গিয়ে দেখলেন সাবিহা প্লেটগুলো পরিষ্কার করে এনে টেবিলে রাখছে। সাবিহা, সাবিহা দেখো কারা এসেছে। সাবিহা নিচের দিকে তাকিয়ে প্লেটগুলো টেবিলে রাখছিল। আমার ডাক শুনে তাকিয়ে দৌড়ে চলে গেল, গিয়ে সালাম করে আন্টিকে জড়িয়ে ধরল। কেমন আছো আন্টি? এরপর নাহিদকে বলল, ভাইয়া কেমন আছো? নাহিদ বলল, আলহামদুলিল্লাহ ভাবি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি সালামের উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস মা? তারপর ছেড়ে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে আসলে যে আজ? কেন, আসতে পারি না নাকি? আরে আমি সেটা বলছি নাকি, বলছি এত সকালে আসলে যে। কাল তোরা এইভাবে চলে আসলি, এর জন্য আমার মনটা মানেনি, তাই দেখতে আসছি। সাবিহা ওহ বলে চুপ হয়ে গেছে। তখন নাহিদ আমাকে বলল, সরি দোস্ত, আসলে আমি জানতাম না এমনটা হবে। আমাকে মাফ করে দিস। আরে সমস্যা নাই, এখানে তোর দোষ নেই, দোষ ওই দুইটার। এরপর আন্টি বললেন, শাহেদ, কিছু মনে করিস না বাবা, প্লিজ। আরে আন্টি এসব বাদ দাও, আমি কিছু মনে করিনি। আর এটা কি হাতে? ও, ভুলেই গেছিলাম, কাল তোরা না খেয়ে চলে এলি, এভাবে চলে আসায় আমার অনেকটা খারাপ লাগছে। তোর আঙ্কেলও অনুতপ্ত তোর কাছে, ক্ষমা করে দে বাবা, তোদের জন্য খাবার নিয়ে আসছি। আরে ধুর, আমি কিছু মনে করিনি। আর এটা আনতে গেলে কেন? এসব রাখতে পারবো না। তাহলে তুই আমাদের ক্ষমা করতে পারিসনি? আরে কি বলে এসব তোমরা? আমার গুরুজন তোমাদের উপর রাগ করে কি থাকতে পারি? তাহলে খাবারটা না রাখলে বুঝবো আমাদের ক্ষমা করতে পারিসনি। আচ্ছা দাও। আমি সাবিয়াকে বললাম এটা নিতে আর নাস্তা আনতে। পরে সে নিয়ে গেল কিচেনে। আন্টি নাহিদ বলছিল নাস্তা করবে না, নাস্তা করে আসছে, কিন্তু আমি তাদের কোনো কথা শুনিনি। তারা আমার জেদের কাছে হার মানলো। আমরা বসে বসে কথা বলছিলাম, এরই মধ্যে সাবিয়া নাস্তা করার জন্য ডাক দিল। আমরা চলে গেলাম নাস্তার টেবিলে। নাস্তা করে নাহিদ আর আন্টি চলে গেল। দুপুরে খেয়ে যাওয়ার জন্য বলছিলাম, বাট থাকেনি। বলল আঙ্কেল বাসায় একা রয়েছেন। আমি বললাম আঙ্কেলকে ফোন করে আসতে বলি, কিন্তু আন্টি রাজি হয়নি। কি আর করা। তারা চলে যাওয়ার পরে আমি আর আমার ছেলেকে নিয়ে বাইরে গেলাম না, কারণ আজানের সময় হয়ে যাচ্ছে, নামাজে যেতে হবে। প্রায় 40 মিনিট পর আজান দিয়ে দিছে। আমি গোসল করে বেরিয়ে আসলাম রুমে। এসে দেখলাম সাবিহা আমার পাঞ্জাবি, টুপি, আতর, ঘড়ি খাটের উপর রাখছে। এরপর সে আমাকে রেডি করাতে লাগলো। শুক্রবারে সে আমাকে রেডি করিয়ে দেয়। বউ পাঞ্জাবি, টুপি, ঘড়ি পরিয়ে দিল। আমি তার আর আমার ছেলের কপালে চুমু দিয়ে চলে গেলাম মসজিদে। নামাজ পড়ে বাসায় চলে এলাম। সোজা বউয়ের করার নিষেধ নামাজ পড়ে কোনো জায়গায় আড্ডা না দিতে, কারণ আমি মেয়েদের জমের মতো ভয় পাই। আর এটা তো বউ, তাহলে বুঝতেই তো পারছেন। আর বললাম না, ডাইনিগুলোরে কেন জানি এত ভয় করে, নিজেও জানি না। একটু পর খেয়ে দিয়ে আমি গেলাম ছাদে। আজ একটা সিগারেট খেতে ইচ্ছে করছে। কোনোদিন খাই না, বিয়ার আগে খাইতাম।
বিয়ার পরে বউ কড়া গলায় বলে দিছে সিগারেট খেলে তাকে ছাড়তে হবে, এজন্য আর খাই না। আজ লুকিয়ে খেয়ে ফেলি একটা সিগারেট। ধরালাম, প্রথম টান মারতে যাব, এমন সময় খেয়াল করে দেখলাম কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে আর রাগে সাপের মতো ফুঁসছে। যেই পিছনে তাকাইছে আমি তো শেষ। সাবিহা পিছনে দাঁড়িয়ে আছে আর রাগে সাপের মতো ফুঁসছে। আবার কয়দিন থেকে শুরু করছো এগুলা? রাগে দাঁতে দাঁত চেপে বলছে, এবার আমি শেষ, পত্রিকার হেডলাইন হয়ে যাব। যেভাবে রেগে আছে। তো তুমি এখানে? আমি যেটা বলছি সেটার উত্তর দাও। সত্যি আমি আর কোনোদিন খাই নাই বউ, আজ প্রথম, তাও খাইনি। টান মারার আগে তুমি এসে গেছো। আল্লাহ কোনো মতে বাঁচাও, আর জীবাণু হাতে নিব না। তবে আজ আমি কি যে করি বলছিলাম না, এসব খেলে আমাকে ছেড়ে দিয়ে তারপর যা খুশি মন চায় করিস, তাহলে এসব আবার খাইছিস কেন? প্রমিস, আর কোনোদিন খামো না, এইবারের মতো মাফ করে দাও। না খাবি না কেন? ওর বেশি করে খা। আজ আমি আমার বাপের বাড়ি চলে যাব, এখন থেকে বেশি করে খাইস। এই মুহূর্তে আমি কিছু গরম না হলে হবে না, কারণ বউকে বশ করতে হবে। খালি বাপের বাড়ি চলে যাবে এটার ভয় দেখায়। আরে যা, তোর বাপের বাড়ি সব সময় এই একই কথা, বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব বলে মাথা কাস। তুই গেলে আমার ভালো, তোকে আটকে রাখছে কে? যা তুই, আমার ছেলেকে আমার কাছে দিয়ে যাস। তোর মতো কুত্তা, ছাগল, পাগল, বিড়াল, হনুমান ইতরের কাছে আমার ছেলেকে দিব না। এটা বলে রাগ করে নিচে যেতে লাগলো। আচ্ছা নিয়ে যা, আরেকটা বিয়ে করব দেখিস তুই চলে গেলে। বিয়ের কথা বলে আরো খেপে গেছে, পিছনে ফিরে আমার দিকে অগ্নি চোখে তাকালো, তাকিয়ে দৌড়ে চলে গেল। আমি রাগিয়ে দিয়েছি। আহ কত ভালো লাগছে, ওর রাগি ফেসটা দেখার মতো ছিল। আসলে বলছে বাপের বাড়ি চলে যাবে, এটা রাগ করে বলছে। কোথাও যাবে না, রুমে শুয়ে শুয়ে কান্না করবে। আর যে গালি দিছে এটা রাগ উঠলে বলে আরো কর কিছু বলে, যেমন কুত্তা, বিড়াল, বানর, হনুমান, হাতি, অ্যানাকোন্ডা, ছাগল, পাগল, ইতর, লুচ্চা, গাধা এগুলো বকে। তবে পাগলিটা অনেক ভালোবাসে, এজন্য কোথাও বেড়াতে যেতে দেয় না, আর গেলেও সে সাথে যায়। বাপের বাড়ি চলে যাবে এটা বলার পর যখন যায় না, রুমে শুয়ে থাকে, তখন আমি যদি বকি কি হলো চলে যাও না বাপের বাড়ি, তখন যায় না, বিভিন্ন বাহানা দেখায়। আজ আপনাদের দেখাবো না, যাওয়ার জন্য কত বাহানা করে। চলুন নিচে যাই। আমি নিচে গিয়ে দেখলাম রুমে শুয়ে আছে আর ফুপিয়ে কেঁদে যাচ্ছে। তখন কি হলো, এখন না কেঁদে যাও বাপের বাড়ি, আমার বাসা থেকে বের হও। নিশ্চুপ, কোনো কথা নাই, শুধু ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কি হলো, যাও, একটু আগে তো বললা চলে যাবা, তো এখনো বাসায় কেন? যাও। আমার কাছে ভাড়া নেই, কেউ ভাড়া দাও, আমি চলে যাব। ওকে, এই নাও 200 টাকা, এবার যাও। এই 200 টাকায় হবে না, আমার আরো লাগবে। ওকে, এই যে 500 টাকা দিলাম, এবার বিদায় হও। হ্যাঁ আমি চলে যাব, এখন তো চোখের কাটা হয়ে গেছি, এটাও হবে না। আমার ছেলের জন্য কিছু কিনতে হবে, আরো টাকা লাগবে। আমার ছেলের যা লাগবে আমি পাঠিয়ে দেবো, এবার যাও। তারপর হুম বলে শোয়া থেকে উঠে আমাকে ধাক্কা মেরে সরিয়ে ব্যাগ গুছিয়ে যেতে লাগলো। আমিও বললাম তোমার একটু এগিয়ে দিয়ে আসি। এটা বলার পরে মনে হয়েছে গিলে খেয়ে ফেলবে, যেভাবে তাকাইছে। আমি তার সাথে হেঁটে যেতে লাগলাম। রুম থেকে বের হয়ে গেছে, ব্যাগ আর ছেলেকে নিয়ে এবার বলতে শুরু করলো, মানুষ তো স্বার্থপর, খারাপ, গাধা, অসভ্য, ইতর, বিবেকহীন হয় কিভাবে? কেউ চলে যাচ্ছে আর সে একটাবারও আটকানোর চেষ্টা করছে না, বিবেকে একটু বাধা দেয় না। এটা বলতে বলতে দরজার সামনে চলে এসেছে, আমিও সাথে আসছি। তোমার এত জ্ঞান দিতে হবে না, যাও তো। এ কথা বলাই তো মনে হয় আমি বড় কোনো অপরাধ করে ফেলছি। যেভাবে খেপেছে, আপনারা নিজেই দেখেন কি বলছে। কি? আমি জ্ঞান দেই তোমারে? এই তোমারে কোন সময় জ্ঞান দিয়েছি বলো? আমার কথা তোমার এখন খারাপ লাগে, আমি পুরনো হয়ে গেছি তাই না? এজন্য আমার কথা তোমার বিরক্তি লাগে। দাঁড়িয়ে ঝগড়া শুরু করে দিছে। আমি জানি দরজার বাহিরে যাবে না, এই জন্য না যাওয়ার জন্য নিচ থেকে আমার সাথে ঝগড়া আরম্ভ করছে। এত বকবক না করে বাপের বাড়ি চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? বউ আমি জানি তুমি যাবে না, তাই একটু খেপাই, রাতে আবার অভিমান ভাঙামো। ফুট সর, আমি যাব না কোথাও। আমারে সরিয়ে চলে গেল আবার ভিতরে। আমি কি আর করবো, দাঁড়িয়ে হাসতে লাগলাম বউয়ের পাগলামি দেখে। আমি আর রুমে গেলাম না, বাহিরে চলে গেলাম একটু আড্ডা দিতে, কারণ অনেকদিন আড্ডা দিই না। আমি নাহিদকে ফোন করে কফি শপে আসতে বললাম। আমি কফি শপে বসে আছি, একটু পরে নাহিদ আসলো, এসে হ্যান্ডশেক করলো, বলল কি খবর? আমি বললাম আছি। আর সাবিয়াকে আবার রাগিয়ে দিয়েছি, সে জানে কয়েকদিন পর পর আমি
এমন করি সাবিহার সাথে। শালা তুই একটা জিনিস ভাই, কয়দিন পর পর ভাবিকে রাগাস কেন? আমার ভালো লাগে তারে খেপাতে, বাট আজ বেশি রেগে আছে। আদর করিও, ভালোবাসা দিয়া রাগ কমাইও। হালার হালা লুচ্চা, আমি আমার বউরে ভালোবাসবো, আদর করবো, তাতে তোর কি? এইভাবে অনেকক্ষণ আড্ডা দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি আর নাহিদ উঠে আসলাম। সে চলে গেল তার বাসায়, আমি আমার বাসায়। বাসায় এসে কলিং বেল দিলাম। সাবিহা দরজা খুলে দিয়ে চলে গেল। আমার সাথে কথা না বলে আমিও রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম আমার ছেলেকে ফিডার খাওয়াচ্ছে। আমি গিয়ে খাটে উঠলাম। উঠতে সে নেমে চলে গেল রুম থেকে। বুঝে গেছি আজ বেশি অভিমান করছে, এই জন্য কোনো কিছু না বলে রুম থেকে চলে গেল রান্না করতে। এতক্ষণ আমার অপেক্ষায় ছিল, আমি আসলে তানসিবকে রেখে রান্না করতে যাবে। কি আর করা, ছেলেকে নিয়ে খেলতে লাগলাম। আর ছেলে তো আমার চিল্লাতে ব্যস্ত। বাবা, হাসি দিচ্ছে, খুব কিউট লাগছে। এই তো বাবা আমি। তোমার আম্মু কি তোমারে বকছে? মাম্মা, তোমার আম্মু তোমারে বকা দেয়নি? এটা বলার পর চুপ হয়ে আছে, শুধু আমার দিকে চেয়ে আছে। আমি সাবিয়াকে আবার রাগানোর জন্য জোরে বললাম, যাতে কিচেন থেকে শুনতে পাই। হাহা, কি বুদ্ধি! আমার প্রশংসা করতে হবে আমার বুদ্ধি। কি, তোমার আম্মু বকে তোমারে? আচ্ছা বাবা, তুমি মন খারাপ করিও না, এটা ডাইনি রাক্ষসী, বুঝছো? বলছি আর মনে মনে হাসছি। ওরে বাবা! রান্না শেষ করে দেখলাম রুমে এলো এসেই। কি মিথ্যুক, যেমন বড়টা তেমনি ছোটটা হইছে। আর কিছু বললাম না, এটা বলে নাট বল্টু টাইট করে দিছে। তানসিবকে আমার কাছে থেকে ঝাপটা মেরে নিয়ে চলে গেছে। আবার একটু পরে আসলো, বুঝলাম কি জন্য নিচে ওরে খাওয়ানোর জন্য। তো খাইয়ে আবার রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিল। আমি মোবাইল টিপাতে ব্যস্ত। একটু পর বলল, কারো যদি খিদা লাগে তাহলে আসুক, না হলে পরে আর বেঁধে দিতে পারবো না। আমি কোনো কথা বলছি না, শুনেও না শোনার ভান করে বসে আছি। যতক্ষণ না পর্যন্ত আমাকে সুন্দর করে বলবে ততক্ষণ এইভাবেই বসে থাকবো। আবার বলল, বাট আমি কোনো ভ্রুক্ষেপ না করে নিচের দিকে চেয়ে মোবাইল টিপছি। এবার রেগে গেছে। কি হলো, কথা কি কান দিয়ে যায় না নাকি? আমি কোনো কথা বলছি না, শুনেও না শোনার ভান করে বসে আছি আর মনে মনে হাসছি। এবার যেটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাবিয়া ঝাপটা মেরে মোবাইল নিয়ে খেটে ছুঁড়ে মারলো আর হাতে ধরে টেনে নিয়ে চলে গেল টেবিলে জোরে বসিয়ে দিয়ে খাবার বেড়ে দিল। আমি খেতে লাগলাম, সেও খাচ্ছে। খেয়ে আমি রুমে চলে এলাম আর সাবিয়া সব গুছিয়ে আসলো। রুমে এসে ছেলের পাশে গিয়ে শুয়ে পড়লো। আমি তো মনে মনে হাসছি, জোরে হাসতেও পারছি না, আবার খেপে যাবে। আমি লাইট অফ করে তার পাশে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে জড়িয়ে ধরে বললাম, বউ রাগ করো না, আমি এসব মজা করছি আর জীবনেও সিগারেটের ফিল্টারে মুখ লাগাবো না। ছাড় বলছি আমাকে, শয়তানি তোর লুচ্চা হাতি। এগুলো বলছে আর ছাড়ানোর চেষ্টা করছে। কেউ কি স্বামীকে এভাবে বলে? ভালো হবে না বলছি, ছাড়ো আমাকে। যতক্ষণ না অভিমান ভাঙছে ততক্ষণ ছাড়বো না। আমি অভিমান করি না কারোর উপর, ছাড়ো বলছি আমাকে। ছাড়ানোর চেষ্টা করছে, বাট কাজ হচ্ছে না। আমার বউকে জড়িয়ে ধরছি, তাতে কার কি? তখন বলছো বিয়া করবা আরেকটা, যাও তার কাছে গিয়ে জড়িয়ে ধরো। আরে পাগলি, এটা তো আমি মজা করে বলছি, তোমারে খেপানোর জন্য। তুমি ছাড়া এই মনে আর কারো জায়গা নেই, বুঝলা পাগলি বউ? ইস, ছাড়ো তো, আমার ছেলে জেগে যাবে। ধুর, উঠবে না এবার। তো অভিমানটা ভাঙো আর অভিমান করে থেকো না। আর কোনোদিন এমন করবো না। এই যে তোমার কান ধরলাম। ইস, ছাড়ো ছাড়ো বলছি, আমার অভিমান ভেঙে গেছে আর আমার কান ধরছো কেন? ও সরি, এই যে কান ধরলাম। আর করবো না, এবার আমার দিকে ঘোরো। কেন আমার সাথে এমন করো? জানো না আমি এসব মজা পছন্দ করি না। আর কোনোদিন সিগারেট খাওয়া না, প্রমিস করো, তাহলে আমার অভিমান ভাঙবে। এই যে প্রমিস করলাম, আর কোনোদিন সিগারেট খাবো না। এবার হইছে? সাবিয়া বলে আমার দিকে ফিরে জড়িয়ে ধরলো। আমিও শক্ত করে জড়িয়ে ধরে পাড়ি জমালাম ঘুমের দেশে। সকালে কারো ডাকে আমার ঘুম ভাঙলো। দেখলাম সাবিহা ডাকছে। এই যে শুনছেন? বলো কি হয়েছে? উঠো, নাস্তা করবে।
আমি উঠলাম, উঠে দেখলাম আমার ছেলেও আজ সকালে উঠে গেছে। আমি উঠে আমার ছেলেকে পাপ্পি দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে চলে গেলাম। গিয়ে নাস্তা করে বউ আর ছেলের কপালে চুমু দিয়ে অফিসে যাওয়ার জন্য বের হতে যাব, এমন সময় সাবিহা ডাক দিল। ডাক দিয়ে বলল, তানসিবের ডাইপার নাকি শেষ হয়ে গেছে। আমি বললাম আসার সময় আনবো বলে চলে গেলাম অফিসে। অফিসে বসে কাজ করছি, এমন সময় পিয়ন চাচা এসে বলল, বস নাকি আমারে ডাকছে। আমি বললাম যাচ্ছি। বসের কেবিনে গিয়ে নক করে ভিতরে গেলাম। বস আমাকে ডাকছিলেন। বসের নাম শরীফ খান। বাবা, তোমাকে ডাকছিলাম। আমার বস আমাকে তার ছেলের মতো মায়া করে, এজন্য বাবা বলে ডাকে। বলেন। আগে আমাকে বস ডাকা বাদ দিতে হবে, আঙ্কেল ডাকতে হবে। আচ্ছা আঙ্কেল বলেন, কি জন্য এত জরুরি তলব? আজ একটা মিটিং আছে একটু পরে, আর আজকের মিটিংটা তুমি সাজেস্ট করবে। আমি তো আর আগের মতো নাই শরীর, তাই এখন থেকে মিটিং তুমি হ্যান্ডেল করবে। ওকে? ওকে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেরাটা করার। এই তো গুড। তোমার মতো আর কাউকে আমি আজও পাইনি, এজন্য তোমার প্রতি আমার অনেক আস্থা। দোয়া করবেন যাতে হালালভাবে চলতে পারি। তোমার জন্য আমার মনের গভীর থেকে শ্রদ্ধা এবং দোয়া রইল। তুমি অনেক বড় হও। আচ্ছা আঙ্কেল, তাহলে এখন কি আসতে পারি? যাও। আমি আমার কেবিনে চলে আসলাম। একটু পর মিটিং শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, নিজের সেরাটা দিয়ে মিটিং হ্যান্ডেল করলাম। সব ক্লায়েন্টরা আমার প্রশংসা করলো। আমি তাদের প্রশংসা শুনে অনেক খুশি হলাম। তবে একটা মেয়ে ক্লায়েন্ট ছিল। আমি যখন মিটিং করাচ্ছিলাম, যখন সবার দিকে তাকাইয়া কথা বলতাম, তখন মেয়েটার দিকে খেয়াল করে দেখলাম সে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এটা আমার কাছে বিরক্তিকর লাগলো, তার চাওয়াটা। মিটিং শেষ করে যখন বের হয়ে আমার কেবিনে গেলাম, দেখলাম মেয়েটাও আমার পিছনে এসে আমার কেবিনে ঢুকে গেছে। এটা দেখে আমি তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল। এরপর বললাম, আপু আমার সাথে কোনো দরকার নাকি? সে বলল, আমার নাম প্রিয়া, আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ শাহেদ আহমেদ। ও, খুব সুন্দর নাম। আমরা কি ফ্রেন্ড হতে পারি? সরি আপু, কি জন্য আসছেন সেটা বলুন। আসলে কি সত্যিটা বলবো? অবশ্যই। আমি কি মিথ্যাটা বলার জন্য বলছি নাকি? আসলে আমার দেখেন, যেটা বলার জন্য আসছেন সেটা বলে এখান থেকে যান। আরে বলছি তো, রাগ করছেন কেন? তাড়াতাড়ি বলে এখান থেকে যান। আসলে আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আপনাকে আমি ভালোবেসে ফেলছি প্রথম দেখায়। এটা শোনার পর আমার রাগ উঠে গেছে, কারণ আমি ওর হাব ভাব দেখেই বুঝতে পারছি এমন কিছু একটা হবে, এজন্য কর্কশ গলায় কথা বলছি। তারপরও এখন আমার রাগ কন্ট্রোল করে তাকে বললাম, আমি মানুষ দেখতে সুন্দর না কালো? আর আপনি আমার কি দেখে ভালোবেসে ফেললেন এটা বলেন। সত্যি আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আপনি কালো হলে কি হয়েছে? মুখে অসম্ভব একটা মায়া আছে, আর আপনার মন মানসিকতা দেখে ভালোবেসে ফেলছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। আপনি জানেন আমার সম্পর্কে কিছু? আমার বাড়ি আসেনি, ঘর আসেনি, আমি বিবাহিত নাকি অবিবাহিত? আমার এত জেনে লাভ নেই, আমি আপনাকে ভালোবাসি। আমি বিবাহিত, আমার বউ বাচ্চা আছে। কি? আপনারা দেখে মনেই হয় না এখনো বিবাহিত। আমি এত কিছু জানি না। আপনার বউ বাচ্চা থাকলেও আমি আপনার ঘরে সতীনের সংসার করতে পারবো। দেখেন, আমি এটা করতে পারবো না। আমার বউয়ের বিশ্বাস নষ্ট করতে পারবো না। সো এসব চিন্তা বাদ দিয়ে চলে যান এখান থেকে। না, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে চাই। জাস্ট শাট আপ, বের হন এখান থেকে। আবার যদি আমার সামনে এসব কথা বলেন তাহলে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। আমি আপনাকে চাই, এতে আপনি যাই করুন না কেন। এই তোর সাথে এতক্ষণ ভালো ব্যবহার করছি, এর জন্য পার পেয়ে গেছিস তাই না? বের হয় এখান থেকে, না হলে লাথি মেরে বের করে দিব।
আমার চিল্লানি শুনে অফিসের সব স্টাফরা জড়ো হয়ে গেছে। কেবিনের সামনে কয়েকজন ভিতরে এসে আমাকে সামলানোর চেষ্টা করছে, আর ওই মেয়েটাকে কথা শোনালো। অফিসের সবাই জানে আমার রাগ কেমন, আমি কি রকম। তারপর মেয়েটাকে কিছু মেয়ে স্টাফ বুঝিয়ে বিদায় করে দিল, আর আমাকে বোঝাতে লাগলো। অফিস টাইম শেষ, আমি বেরিয়ে চলে আসলাম। রাগটা এখনো কমেনি। আমি বাসায় চলে আসলাম, এসে কলিং বেল দিলাম। সাবিহা এসে দরজা খুলে দিল। আজ আমার ফেসটা দেখে বুঝে গেল আমি কোনো কারণে রেগে আছি, এজন্য আর কোনো কথা বলল না। রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম গোসল করতে। গোসল করে বেরিয়ে দেখলাম সাবিহা আমার কাপড় এতে রাখছে। খাটে আমি কাপড় চেঞ্জ করে নিলাম। সাবিহা বলল, আসো নাস্তা করে নাও। আমি বললাম, যাও আসছি। তারপর আমি নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে রুমে চলে এলাম। একটু পর সাবিহা রুমে আসলো। আমার ছেলেটা ঘুমিয়ে আছে এখনো। তখন তানসিব কোন সময় ঘুমাইছে? তুমি আসার একটু আগেই ঘুমাইছে। ও আচ্ছা। আচ্ছা, একটা কথা বলি। আমার পাশে এসে কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে ধরে বলল, বলো কি বলবে। আচ্ছা, আজ কোনো কারণে কি রেগে আছো? হুম। কি কারণে একটু বলবে কি? তাহলে শোনো। তারপর সবকিছু খুলে বললাম। কি এত বড় সাহস? আমার বুক থেকে আমার স্বামীকে কেড়ে নিতে চায়। পাইলে ওরে আমি খুন করে ফেলবো। আরে থামো, তোমার স্বামীকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না তোমার কাছ থেকে। এই শাহিদের বুকে শুধু সাবিয়া থাকবে আর কেউ না। যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর কিছু বলতে দিলাম না, মুখ বন্ধ করে দিলাম আমার মুখ দিয়ে। আপনারা বুঝলেন না, থাক, বোঝার দরকার নেই। লিজেন যারা তারাই বুঝলে হবে, তাদের কাছ থেকে জেনে নিয়েন। একটু পর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বললাম, আর যদি এমন কথা বলো তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না, বলে দিলাম। সে আমাকে জড়িয়ে ধরে হেসে হেসে বলল, ওকে মাই ডিয়ার জামাই সাহেব, আর বলবো না। এইভাবে আরো কিছুক্ষণ রোমান্টিক ঝগড়া করলাম। রাতে খেয়ে আমি একটু গেলাম বাহিরের দোকানে। আমার ছেলে ডাইপার ভুলে গেছিলাম আনতে। দোকানে গিয়ে ডাইপার কিনে চলে এলাম বাসায়। এসে দরজার লক খুলে ভিতরে গেলাম। গিয়ে দেখলাম সাবিহা আয়নার সামনে বসে আছে। মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। ভাবলাম একটু দুষ্টামি করে নেই, কি বলেন আপনারা? আমি ডাইপার খাটে রেখে বউকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো এখন। কি করছি? বউরে জড়িয়ে ধরছি। কাঁধে মাথা আটকিয়ে বললাম, লুচ্চামি করার ধান্দা, তাই না? কি আমি লুচ্চামি করি? তা না তো কি? তাহলে জড়িয়ে ধরছো কেন? আমি কি অন্য কারোর সাথে গিয়ে এসব করি নাকি? বউকে জড়িয়ে ধরছি, এতে লুচ্চামির কি আছে? তুমি যদি বলো তাহলে অন্য মেয়েকে জড়িয়ে ধরতে পারি। একদম খুন করে ফেলবো অন্য কোনো মেয়ের নাম মুখে নিলে। তাহলে তোমারে জড়িয়ে ধরলে সমস্যা কোথায়? এটা তো আমার হক। তারপর তাকে কোলে তুলে নিলাম। কি করছো কি? এখন কোলে নিলে কেন? কোলে করে নিয়ে খাটে শুয়াই দেই, তোমার কষ্ট করে যেতে হবে না। তারপর শুয়ে পড়লাম। বউ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো, আমিও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সাবিহা কিচেনে চলে গেল রান্না করতে। আজ আমার ছেলেটাও এখনো ঘুম থেকে ওঠেনি, তাই আমি রুম থেকে বের হয়ে কিচেনের দিকে গেলাম। দেখলাম রান্না করছে সাবিহা। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সে একটু ঘাবড়ে গেল এমন আচমকা ভাবে জড়িয়ে ধরায়, কারণ সে আমাকে ঘুমে রেখে আসছে। এই কি করছো? ছাড়ো বলছি। আর এভাবে হুট করে কেউ জড়িয়ে ধরে? গাধার গাধা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। সরি বউ। তোমারে না দেখলাম ঘুমাচ্ছ, কখন উঠলে? এই তো একটু আগে উঠে ফ্রেশ হতে চলে এলাম বউয়ের কাছে রান্নায় হেল্প করতে। হয়েছে বসো, এটাই বেশ। আর ছাড়ো আমাকে, রান্না করতে পারছি না। যাও রুমে যাও, তানসিব উঠে যাবে। না, এভাবে জড়িয়ে ধরে থাকি, তুমি রান্না করো। তানসিব এখনো ঘুমাচ্ছে। ধুর, সবসময় তোমার দুষ্টামি। ছাড়ো বলছি। এইভাবে জড়িয়ে ধরে রাখলে আমি রান্না করব কিভাবে? রান্নার ডিস্টার্ব হচ্ছে। ও আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে। এটা বলে ছেড়ে দিয়ে চলে আসার জন্য যখন ঘুরছি, তখনই আমাকে ঝাপটা মেরে ধরে নিজেই তার হাত দিয়ে আমার দুই হাত জড়িয়ে ধরলো।
আবার আমাকে আনলে কেন? তোমার রান্নার ডিস্টার্ব হবে না? না হবে না, এইভাবে জড়িয়ে ধরে থাকো, ভালোই লাগছে, ছাড়লে খবর আছে। আমি তো শকড হয়ে গেলাম ওর কথা শুনে। একটু আগে বললো একটা, আবার এখন বলে আর একটা। আগে বললো রান্না করতে পারছে না, ডিস্টার্ব করছি, আর এখন বলে হচ্ছে না, ভালোই লাগছে। হায় রে মেয়ে মানুষ, এদের মন বোঝা বড় দায়, সময় সময় রূপ পাল্টায় ডাইনিগুলা। যাই হোক, সে রান্না শেষ করার পর আমি তাকে ছেড়ে দিয়ে গেলাম। রুমে গিয়ে দেখলাম আমার ছেলে ঘুম থেকে উঠে বসে বসে ছোট একটা টেডি বিয়ার দিয়ে খেলছে। আমি আমার ছেলেকে কোলে নিয়ে চুমু দিলাম। সাবিহা, এই শুনছো? আসছি। একটু পর সাবিহা রুমে আসলো, এসে আমার কোল থেকে ছেলেকে নিয়ে চুমু দিল, দিয়ে তারে ফ্রেশ করাতে ওয়াশরুমে ঢুকলো। আমি রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। সাবিহা দেখলাম বের হয়েছে তানসিবকে নিয়ে। এরপর আমরা চলে গেলাম নাস্তার টেবিলে নাস্তা করতে। আমি আমার ছেলেকে নিয়ে বসে আছি আর সাবিহা নাস্তা রেডি করে দিল। এসে বসে নাস্তা করে নিল, আর আমিও নাস্তা করে বরাবরের মতোই মা ছেলের কপালে চুমু দিয়ে চলে গেলাম অফিসে। অফিসে এসে আমার কেবিনে চলে এলাম। আজ তেমন কোনো কাজ নেই, আমার 2টা ফাইল আছে, এগুলো একটু ঠিক করতে লাগলাম। একটু পর পিয়ন চাচা এসে নক করলো। বাবা, তোমার সাথে একজন মেয়ে দেখা করতে আসছে। চাচা আমাকে বাবা বলে ডাকে, কারণ আমি ওনার ছেলের মতো। যেদিন প্রথম জয়েন করেছিলাম সেদিন আমাকে স্যার বলে ডাকছিল। আমি স্যার বলতে নিষেধ করছিলাম, কারণ আমি ওনার ছেলের মতো, আর উনি আমার বয়সে বউ বাবার মতো। নাম ধরে আমাকে ডাকতে বলছিলাম, বাট উনি বলল বাবা বলেই ডাকবে। আমি আর না করিনি, এজন্য এখনো বাবা বলেই ডাকে। যাই হোক, গল্পে ফিরি। চাচা আমার সাথে দেখা করবে মেয়ে। আমার তো তেমন কোনো মেয়ের সাথে পরিচয় নাই, নিশ্চয়ই ভুল করে আমার নাম বলছে। আরে না, সে তোমার কথাই বলেছে। আচ্ছা চাচা, পাঠিয়ে দিন ওনাকে। এরপর চাচা গিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলেন। মেয়েটা আমার কেবিনে এসে নক করলো। আমি ফাইলটা দেখে নিচের দিকে তাকিয়ে বললাম আসতে। আসলে আমি সরি, আমাকে ক্ষমা করে দিয়েন। তখন উপরের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম, সাথে সাথে রাগও উঠে গেল, কারণ সেই কালকের মেয়েটা প্রিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। এই আপনি আবার এখানে আসছেন কেন? আমার চোখের সামনে থেকে চলে যান। প্লিজ আমার কথাটা শুনুন। বলেন আর বিদায় হন বলে। আসলে আমি সরি কালকের ঘটনার জন্য। আমি আপনার কাছে অনুতপ্ত। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি রাতে অনেক ভেবেছি দুনিয়াতে জোর করে সব কিছু করা যায়, বাট কারো ভালোবাসা পাওয়া যায় না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওকে, ক্ষমা করে দিলাম, এবার আসতে পারেন। আসলে সব মানুষেরই তো ভুল হয়, তাই ক্ষমা করা একটি মহৎ গুণ। আমিও তাই ক্ষমা করে দিলাম। সত্যি ক্ষমা করেছেন তো? সত্যি। তাহলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? সরি, আমার দ্বারা সম্ভব না। তাহলে মনে হয় আমাকে ক্ষমা করতে পারেননি। আমি ফ্রেন্ড বানাতে পারবো না, কিন্তু বোন বানাতে পারবো। আমি রাজি। তারপর বোন বানিয়ে দিলাম, আর কিছুক্ষণ কথা বলে সে চলে গেল। আমার কাজ শেষ, আঙ্কেলের কাছ থেকে ছুটি নিয়ে নিলাম। আঙ্কেলের কাছ থেকে ছুটি নিয়ে বাহিরে এসে সাবিয়াকে ফোন দিয়ে বললাম আমি আসছি, খাবার যেন রান্না করে রাখে। ফোন কেটে দিয়ে দোকানে চলে গেলাম। গিয়ে আইসক্রিম, কয়েকটা রজনীগন্ধা গোলাপ কিনে নিয়ে বাসায় চলে এলাম। আজ বউকে সারপ্রাইজ দিব, কয়েকদিন থেকে আইসক্রিম এনে দেইনি। আমি বাসায় এসে কলিং বেল দিলাম। সাবিয়া এসে দরজা খুলে দিল। আমি হাত পিছনে লুকিয়ে বললাম, সাবিয়া, একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। কি সারপ্রাইজ আনছো? আরে বললে কি আর সারপ্রাইজ হবে? চোখ বন্ধ করো আগে। সাবিয়া চোখ বন্ধ করলো। আমি তার পিছনে এসে তাকে জড়িয়ে ধরলাম। পিছন থেকে সে বলল, জড়িয়ে ধরছো কেন? আমি বললাম, পাগলি, এবার চোখ খুলো। আমার কথার চোখ খুলে ওয়াও বলে খুশিতে আমার দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরলো। হয়েছে, এবার ছাড়ো আর এগুলো নাও। আমার রাগী বরটা দেখা যায় অনেক রোমান্টিকও হয়ে গেছে। আমার দুষ্টু বউ কম নাকি? এই জন্যই তো গল্পের নামই রাগী বরের দুষ্টু বউ। এরপর ভিতরে গিয়ে রুমে চলে যাব। সাবিহা বলল তাকে নাকি আজ কোলে করে রুমে নিয়ে যেতে হবে। আমি বললাম আজ না, আরেকদিন। পরে আমাকে কি বলল আপনারা নিজেই দেখুন। আচ্ছা একটা কথা বলো তো, এই হাতি মার্কা বডি বানাইছো কি করে? কেন? জিম করে বানাইছি। তাহলে আমাকে কোলে করে নিয়ে যেতে পারবে না কেন? শুনছি জিম যারা করে তাদের শরীরে অনেক শক্তি থাকে। আর আমি কি মোটা নাকি?
আরে পাগলি, আমি মজা করছিলাম। তোমাকে কোলে নিয়ে যেতাম রুমে, আর তোমার মতো আরো 2 সাবিয়ারে কোলে করে নিয়ে হাঁটতে পারবো। এটা বলে সাবিয়াকে কোলে তুলে নিলাম। সে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো গলায়। রুমে গিয়ে নামিয়ে দিয়ে আমি অফিসের কাপড় চেঞ্জ করে আমার ছেলের কাছে গিয়ে শুয়ে পড়লাম। দেখলাম আমার ছেলে ঘুমিয়ে আছে। আমি আমার ছেলেকে আমার বুকের ভিতরে এনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সাবিয়াও আমার পাশে ঘুমিয়ে পড়লো। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে সাবিয়াকে বললাম রেডি হতে, আজ ঘুরতে যাব। সে খুশিতে আত্মহত্যা থুক্কু আত্মহারা, কারণ আমি আগে নিয়ে যাইনি কোনোদিন ঘুরতে। আমার নিষেধ ছিল। আজ বলাই খুশিতে আত্মহারা হয়ে 2 গালে 2টা চুমু দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি তার বাচ্চামিগুলো দেখে হাসতে লাগলাম। একটু পর সে বের হলো, আমি ঢুকলাম ফ্রেশ হতে। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম মা ছেলে রেডি হয়ে গেছে। সাবিহা বোরকা নেকাব পরছে। ছেলেকে যেভাবে সাজাইছে, যে কেউ দেখলে ক্রাশ খাইবে। আজ উদ্দেশ্য হলো একটা লেকে যাওয়ার। আমরা লেকে গিয়ে অনেকক্ষণ বসলাম। এখানে পরিবেশটা খুব মনোরম। সন্ধ্যার পর কোনো কোলাহল নেই, প্রেমিক প্রেমিকার ছাড়া আর কেউ নেই এখানে। আমরা অনেকক্ষণ বসে কফি খেয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে খেয়ে ঘুমাতে গেলাম। এমন সময় সাবিহা বলল, আজ লুঙ্গি পরে ঘুমাতে। এটা বলে তো আমার নাট বোল্টও টাইট করে দিছে। না, আমি লুঙ্গি পরে ঘুমাতে পারি না। তুমি পুরুষ মানুষ হলেও লুঙ্গি পরতে পারো না, আগে কখনো পরনি? আমি দিনেও লুঙ্গি পরতে পারি না। বললে লুঙ্গির এক কোণ বাংলাদেশে, আরেক কোণ ইন্ডিয়ায় চলে যায়। আচ্ছা, এই জন্যই বলি বাসায় লুঙ্গি আনতে দাও না কেন? আর রাতে পরলে কি হয়? রাতে পড়লে সকালে লুঙ্গি খুঁজে পাই না। আমি যখন ছোট ছিলাম, মানে তখন বয়স 15 হবে, তখনকার কথা বলছি। একদিন রাতে আমি ব্যাডমিন্টন খেলায় ছিলাম। তখন শীতকাল ছিল। আমি খেলা থেকে এসে কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরছিলাম। সবাই লুঙ্গি পরে ঘুমায়। তখন ভাবলাম আমিও লুঙ্গি পরে ঘুমাই আজ। যেই ভাবা সেই কাজ। আমি লুঙ্গি পরে লেপের ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর সময় অনেক আনইজি লাগছিল। এটা তোয়াক্কা না করে মনে মনে বললাম, এভাবে পড়লে অভ্যাস হয়ে যাবে। তখন ঘুম চলে এলো। আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেছে। আমি উঠতে যাব, এমন সময় আমার লুঙ্গির কথা মনে হলো। আমি হাত দিয়ে খুঁজতে লাগলাম লুঙ্গি, কিন্তু পাই না। ও মা, আমি তো মনে করছি ক্যাডা নিয়ে গেছে আমার লুঙ্গি। তখন আমি শরমে লেপের ভেতর থেকে বাহির হচ্ছি না। পরে পায়ে কিছু একটা লাগলো, কাপড়ের মতো। আমি সেটা এনে দেখি আমার লুঙ্গি রাতে ঘুমানোর পরে খুলে পায়ের নিচে চলে গেছে। আমি তাড়াতাড়ি পরে নিলাম। আল্লাহ বাঁচাইছে, শরীরের উপরে লেপ ছিল। তখন সেদিন আমার নিজের কাছেই অনেক লজ্জা পাইছি। এরপর থেকে আর কোনোদিন লুঙ্গি পরে ঘুমাতে যাইনি। আমার কথা শেষ করে তার দিকে চেয়ে দেখলাম হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মনে হয় বলে ভুল করে ফেলছি। এখন এটা নিচে পচাবে আমারে। কি হলো গো? এভাবে হাসিও না, পেটে ব্যথা হয়ে যাবে। তোমার ছোটবেলার কাহিনী শুনে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আচ্ছা, আর হাসা লাগবে না। অনেক রাত হয়েছে, আসো ঘুমাবো। এরপর হাসি বন্ধ করে এসে আমার বুকে শুয়ে পড়লো। আর তখন বলল, এই যে শোনো না, বলো। আজকে আরেকটা জিনিস চাইবো, দিবা? আমার সাধ্যের ভেতর হলে অবশ্যই দিব। বলো কি চাও। এটা তোমার সাধ্যের ভেতরই আছে। বলো দেখি কি এমন চাও। আগে বলো দিবা কি না। আচ্ছা দিব, বলো। আমার না একটা, পরে বলো। আমার লজ্জা করছে। তাহলে বলা লাগবে না। জানি এটা বলার পর বলবে, এজন্য বললাম বলা লাগবে না। আমার না একটা বেবি লাগবে, মানে তানসিবের আপু লাগবে। এটা বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো, শক্ত করে জড়িয়ে ধরলো। ও এই ব্যাপার, এটা বলতে এত লজ্জা করছিল। এখনো লজ্জায় লাল হয়ে আছে, মাথা তুলছে না। আচ্ছা, এটার জন্য পরিশ্রম করতে হবে আবার। আপনারা জানগা, আর কিছু নাই এখানে, বাকিটা ইতিহাস। লিজেন্ডরা শুধু বুঝবে যা বুঝেননি। লিজেন্ডদের কাছ থেকে জেনে